নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে গেছিলাম কলকাতায় আমাদের প্রথম দিনের দেবী দর্শন। আমি আর আমার এক বন্ধু শিল্পিতা, আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে সাক্ষাৎ করবার উদ্দেশ্যে কলকাতার পথে। ও আর আমি দুজনেই বাইরে থাকি, তো দুজনের একে অপরের সাথে দেখা হওয়ার সুযোগটা খুবই কম। নয় ও আমার বাড়িতে আসে ছুটি পড়লে, নয় আমি ওর বাড়িতে যাই। কিন্তু বহুদিন হয়ে গেছে ওর সাথে আমার দেখা হয়নি। তো অবশেষে ওর সাথে দেখা হলো। আমরা সবার প্রথমে গেছিলাম হাওড়া মেট্রোতে। ওখান থেকে বেরিয়ে সবার প্রথম উদ্দেশ্য ছিল মোহাম্মদ আলী পার্ক। যথারীতি হাওড়া মেট্রোতে এটা আমার ছিল প্রথম এক্সপিরিয়েন্স। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেতে যেতে সবার প্রথম মায়ের দেখা পাই। তো প্রথম প্যান্ডেল এটা আমাদের। তো সবার আগে মায়ের সাথে দেখা করে মাকে প্রণাম করে আমরা গেছিলাম মোহাম্মদ আলী পার্কের উদ্দেশ্যে। তো যথারীতি প্রতি বছরের মতো আগের মতো এখন আর মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটা অতটা বড় হয় না, অনেকটা জায়গা ছোট করে দিয়েছে। তো সবার আগে দেখলাম মোহাম্মদ আলী পার্কে মাকে দর্শন করলাম। দর্শন করে এক বাড়ির ঠাকুরকে দেখতে পেয়েছিলাম। তো সবার আগে গেলাম মায়ের কাছে, কিন্তু প্রথমে দেখা পাইনি। পরে ওনারাই আলো জ্বালিয়ে ব্যবস্থা করে দিলেন। তো মায়ের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে পড়লাম আবার কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে। এবারে কলেজ স্কোয়ারের থিম ছিল গঙ্গা দূষণ। আলোর রোশনাই আর আলোর খেলা দেখলে আপনাদের সকলের মন ভরতে বাধ্য। তো কলেজ স্কোয়ারের পুরো আলোর সজ্জা দেখবার পর গেলাম মায়ের দর্শন করতে। সেখানে যথারীতি ভলেন্টিয়ারদের ঠেলাগুতো খেয়ে সোজা বেরিয়ে গেছিলাম আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে। যদিও এই প্রথম বছর আমার সন্তোষ মিত্র স্কোয়ারের যাবার যে এক্সপিরিয়েন্সটা ভীষণ বাজে ছিল। আরজিকরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার সাথে নিউ টাউন, এত জায়গায় এত ঘটনা ঘটছে, নারীদের এত হেনস্থা করা হচ্ছে, এখানে ধর্ষণ ওখানে ধর্ষণের কেস আমরা লাগাতার শুনতেই থাকি। এর থেকে যেন নিস্তার নেই। তারপরেও মানুষগুলোর মনে এতটুকু সহানুভূতি জাগে না, মানুষগুলোর মনে হয় না যে একটুখানি শুধরে যায়। এই প্রথমবার আমার হাত দিয়ে বা আমার দ্বারা এরকম কোনো একটা কাজ হলো। যথারীতি পুজোর ভিড়ে প্যান্ডেলে দাঁড়িয়েই ছিলাম। আমি আর শিল্পী দুজনেই কালকে গেছিলাম। এত সুন্দর আলোকসজ্জায় মনটা ভরে উঠেছিল জানেন। এত বড় একটা ঘটনা ঘটলো, জাস্টিস আমরা সবাই চাই। আমরণ অনশন করে চলেছে ডাক্তাররা, তারপরেও মানুষগুলো শুধরালো না। এই ভিড়ের মধ্যে সুযোগ নিতে কেউ ছাড়ে না। কালকে এত সুন্দর আলোক রোশনাইয়ের ভিড়ে, যেখানে আমরা জাস্টিসের জন্য একবার হলেও প্রতিবাদের স্বর তুলতে পেরেছিলাম, প্রতিবাদের আওয়াজ তুলতে পেরেছিলাম, হাজার হাজার মানুষ গর্জন করে উঠেছিল যে জাস্টিস ফর আরজি কর, তার মাঝখানেও মলেস্ট হতে ছাড়েনি। বিশ্বাস করুন, এর মাঝখানেই কোনো একটি লোক কন্টিনিউয়াসলি আমাকে ছুঁয়ে চলেছিলেন বহুবার, অনেকবার করে। এবং আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ওটা হয়তো আমার বন্ধুরই হাত, সে আমাকে হয়তো আগলে রেখেছে। কারণ আশেপাশে যেরকম যা জিনিস চলছে, নয় আমি ওকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছি, নয় ও আমাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ আমি ভিডিও শেয়ার করব বলেই ক্যামেরাটা নিয়ে বড্ডই ব্যস্ত ছিলাম। তার মাঝখানে ও যেভাবে আমাকে নিয়ে আসছিল, ঠিক সেরকম একখানা হাতের নোংরা স্পর্শ আমি আমার পায়ের ওপর অনুভব করি। ঠিক কোন জায়গাটায় সেটা আমি বলে বোঝাতে হয়তো পারবো না। আমি ওনার হাতটাকে সোজা তুলে ধরে ওনার গালে একটা সপাটে চড় বসাই, যেটার যোগ্য উনি ছিলেন। হয়তো আরও অনেক কিছু করতে পারতাম, করা উচিত ছিল, কিন্তু এত কিছুর ভিড়ে আর হঠাৎ করে এরকম ঘটনায় নিজেই হতচকিত হয়ে উঠেছিলাম যে কী করা উচিত আর কী করা উচিত নয় এই মুহূর্তে আমার। তো ওনার যেটা প্রাপ্য সেটা হয়তো উনি পাননি, কিন্তু আমার থেকে যতটুকু করবার ছিল আমি ওনাকে একটা থাপ্পড়টুকু মারতে পেরে নিজের কাছে অন্তত নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি দোষীকে ছেড়ে দিয়ে চলে আসিনি, বা আমি ভয় পেয়ে চলে আসিনি। আমি তাকে যোগ্য জবাবটা দিয়ে আসতে পেরেছি। অতগুলো মানুষের ভিড়ে ওই একটা চড় হয়তো ওনার ওটা প্রাপ্য ছিল, ওনার হয়তো নয়, ওটা ওনার প্রাপ্যই ছিল। আজ না হলে কাল খানিকটা এগিয়ে গিয়ে উনি আরও একজন নারীর শরীরে এরকমই বাজেভাবে স্পর্শ করবেন। আমি ওনাকে ধরতে পারিনি, অত ভিড়ের মাঝখানে না হলে হয়তো আমি ওনাকে পুলিশের হাতেই তুলতাম। সত্যি বলতে কি এখন পুলিশেও ভরসাটা উঠে গেছে। কি আর বলবো, এত কিছু পরে আমি ওনার মুখটা ছোট একটা পোর্শন আমি ভিডিও করতে পেরেছি। আপনারা যদি এরকম মানুষটাকে দেখতে পান তো অবশ্যই
রাস্তায় দেখতে পেলে প্লিজ চড়থাপ্পড় মারবেন কি কী মারবেন সেটা আপনাদের ব্যাপার, পুলিশে ধরাবেন বা কী করবেন সেটা আপনাদের ব্যাপার। এই ধরনের মানুষগুলোকে ছেড়ে দেবেন না। এদেরকে ছেড়ে দিলেই না এরা আমাদের মাথার ওপর উঠে নাচছে। আমরা মলেস্ট হই, আমরা চুপচাপ বাড়ি চলে আসি, আমরা গুমড়ে গুমড়ে কাঁদি, বাথরুমে বসে বসে নোংরা দাগগুলো পরিষ্কার করবার চেষ্টা করি, কিন্তু আমাদের ভেতরে যে ট্রমা বা দুঃখগুলো রয়ে যায় না, যে কষ্টগুলো, যে যন্ত্রণাগুলো, অপ্রিয় স্পর্শগুলো পাওয়ার জন্য হয়ে যায় না, যে ক্ষত দগদগে ঘাগুলো নিয়ে আমরা দিনরাত ঘুরে বেড়াই, ট্রেনে বাসে যাত্রা করে বেড়াই, সেগুলো অপূরণীয়, সেগুলো কেউ পূরণ করতে পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, প্রতিবাদ করতে পিছু পা হবেন না। আজকে না হলে কালকে সবাই আমাদের পাশে থাকবে। আগে আমরা প্রশাসনকে ভরসা করতাম, এখন আমাদের ভরসা আমরা নিজেরাই। তো আমাদেরকেই আওয়াজ তুলতে হবে, আমাদেরকেই গর্জন করতে হবে, উপায় তো নেই। না হলে এই মানুষগুলো জীবনে শুধরাবে না, শোধরানো নয় এরা। আর ধর্ষণের মস্তিষ্কে কি চলে সেটা আমরা কল্পনাও করতে পারবো না, এগুলো আমাদের কল্পনাতীত। তাই ধর্ষককে বাড়তে দিলে চলবে না, তাকে যোগ্য শাস্তি দিতে হবে। তো ব্যাস, এই বাজে এক্সপিরিয়েন্সটার পর আর মনে হয়নি যে আর কোথাও যাই, আর দুটো প্যান্ডেল ঘুরে আসি। মাকে দর্শন করতে এসে মেয়েদের ওপর হেনস্থা করতে এদের এক মুহূর্তের জন্য বাঁধে না। আমি জানি না এরা কোন হাত নিয়ে, কোন মন নিয়ে মায়ের কাছে আসে, আর মা কেন এখন এই অসুরগুলোকে দংশন করছেন না, কেন এই অসুরগুলো ধ্বংস করছেন না। হয়তো সেই দায়িত্ব আমাদের নিজেদেরই। যেমন পটাশপুরের ঘটনাটি ঘটলো, নারীরা সবাই একত্রে মিলে ধর্ষকের উচিত শিক্ষা পাইয়ালো। আমাদেরও এখন ওই পটাশপুরের মহিলাগুলোর মতোই অতটাই স্ট্রং হতে হবে, অতটাই সাহসী হতে হবে, তবে গিয়েই আমরা আমাদের সুরক্ষা নিজের হাতে নিতে পারবো। আর কারোর ওপর ভরসা করলে চলবে না, আমাদের নিজের ভরসা আমরা নিজেরাই। এত সব কিছুর পর একটাই প্রার্থনা, মা যেন সঠিক বিচার দেন সবাইকে, সবাই শাস্তি পাক, ধর্ষকরা শাস্তি পাক। এই সব কিছুর পর বাড়ি চলে এসেছিলাম। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।